আসসালামু আলাইকুম বন্ধুরা। বিদেশি উচ্চশিক্ষা এবং স্কলারশিপের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, প্রতি বছরের মতো এবছরও ভারত সরকার বাংলাদেশি তথা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য স্কলারশিপ অফার করেছে। বন্ধুরা, আইসিসিআর স্কলারশিপটি খুবই জনপ্রিয় এবং বাংলাদেশিদের জন্য সুনির্দিষ্ট আসনও রয়েছে। তাই বাংলাদেশিদের জন্য কিন্তু একটি বড় সুযোগ বলা যেতে পারে। শুধু তাই না, এখানে অনার্স, মাস্টার্স, পিএইচডি সকল লেভেলের শিক্ষার্থীরা আবেদন করতে পারছেন। এমনকি যারা এইচএসসি কমপ্লিট করেছেন, সার্টিফিকেট মার্কশিট হাতে রয়েছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছেন কিন্তু চান্স হয়নি, হতাশার মধ্যে রয়েছেন, তারা কিন্তু ভারতের এই বিশ্ববিদ্যালয়গুলোতে এই স্কলারশিপে কিন্তু আবেদন করতে পারছেন। আর ভারতের অনেক বিশ্ববিদ্যালয় কিন্তু ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে খুব শক্ত অবস্থানে রয়েছে। তাই কিন্তু এটা একটি ভালো সুযোগ হয়ে যেতে পারে আপনার জন্য। যারা ইতিমধ্যে অনার্স কমপ্লিট করেছেন তারা মাস্টার্সে, এবং যারা মাস্টার্স কমপ্লিট করেছেন তারা পিএইচডিতেও আবেদন করতে পারছেন। মোটামুটি বলতে পারেন প্রতিবেশী দেশ এবং ফুল ফান্ডেড স্কলারশিপ। কেন এই স্কলারশিপে আবেদন করবেন না? আবেদন করা অবশ্যই উচিত। ভিডিওটি বিস্তারিত বলার আগে একটি কথা না বললেই না। প্রতি বছর কিন্তু আমি নানা স্কলারশিপ নিয়ে বিভিন্ন অর্গানাইজেশন, গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে ভিডিও দিচ্ছি, এবং ভিডিওগুলো এমনভাবে আমি তৈরি করি যাতে করে আপনি বাসায় বসে নিজে কারো হেল্প ছাড়াই এই স্কলারশিপে আবেদন করতে পারেন। তারপরও আবেদন করতে গেলে হয়তোবা কোনো জায়গায় কনফিউশন থাকতে পারে, ভুল হতে পারে এমন চিন্তাও থাকতে পারে, ভয়ও থাকতে পারে। সঠিক একটি গাইডেন্স চাচ্ছেন এবং নির্ভুল আবেদন করতে চাচ্ছেন, কারণ নির্ভুল আবেদন আপনাকে প্রতিযোগিতায় অনেক বেশি এগিয়ে রাখবে। তাই আপনি চাইলে আমাদের পেইড মেন্টরশিপ নিতে পারেন। এর মাধ্যমে আপনি খুব সহজে ফুল গাইডেন্স নিয়ে কিন্তু আবেদন করতে পারেন এবং প্রতিযোগিতায় অনেকখানি এগিয়ে যেতে পারেন। প্রথমেই অনেকেই প্রশ্ন আসতে পারে, ভাইয়া আইসিসিআর কি? বন্ধুরা, এর পূর্ণরূপ হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস। বন্ধুরা, এর দুটি স্কিম রয়েছে। একটি হচ্ছে লতা মঙ্গেশকর ডান্স এন্ড মিউজিক স্কিম, আরেকটি হচ্ছে সুবর্ণ জয়ন্তী স্কলারশিপ। আর যেটা বললাম, এখানে অনার্স মানে এইচএসসির পর অনার্স, মাস্টার্স এবং পিএইচডিতে আপনি আবেদন করতে পারবেন। এখানে সায়েন্স, আর্টস, কমার্স, সোশ্যাল সায়েন্সের নানা বিষয় আপনি পেয়ে যাবেন। তবে বন্ধুরা, এখানে মেডিসিন রিলেটেড সাবজেক্ট অর্থাৎ এমবিবিএস, বিডিএস বা নার্সিং জাতীয় সাবজেক্ট আপনারা এখানে পাবেন না। অনেকেই প্রশ্ন করেছেন, ভাইয়া ফ্যাশন ডিজাইনিং বা ল রিলেটেড সাবজেক্ট কি এখানে রয়েছে? না, এই সাবজেক্টগুলো এখানে পাবেন না। এই সাবজেক্টগুলো বাদে বাকি সকল সাবজেক্ট কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। আর বন্ধুরা, জানিয়ে রাখি, এখানে অনার্স 3 থেকে 4 বছরের জন্য হয়ে থাকে, মাস্টার্স 1 থেকে 2 বছর এবং পিএইচডি 3 থেকে 4 বছরের জন্য হয়ে থাকেন। অনেকেই একটি প্রশ্ন করেন যে, ভাইয়া যেহেতু ভারতে এই স্কলারশিপটি দিচ্ছে, তাহলে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন কি হবে? অর্থাৎ পড়ালেখার মাধ্যমটা কি হবে? কারণ অন্য যে গভর্নমেন্ট স্কলারশিপ থাকে, যে গভর্নমেন্ট স্কুল যেমন তুরস্ক, রোমেনিয়া, এই স্কলারশিপগুলোতে তাদের নিজস্ব ভাষায় এই স্কলারশিপটি অফার করা হয়। ভারতেও কি তা? না। ভারতে আপনি ইংলিশ মিডিয়ামে, অর্থাৎ এই যে স্কলারশিপটি অফার করছে, যে সাবজেক্টগুলো অফার করছে, সেগুলো আপনি ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করতে পারবেন। এবার আসি সুযোগ সুবিধা নিয়ে কথাবার্তা। কারণ সুযোগ সুবিধা জানা থাকলে হয়তো এই স্কলারশিপের ব্যাপারে আপনি আরো বেশি আগ্রহী হবেন। বন্ধুরা, এটি একটি ফুল ফান্ডেড স্কলারশিপ। আর ফুল ফান্ডেড স্কলারশিপ মানেই হচ্ছে কোনো ধরনের টিউশন ফি আপনাকে দিতে হচ্ছে না। দ্বিতীয় সুবিধাটি হচ্ছে আপনি অ্যাকোমোডেশনের ফ্যাসিলিটিস পাচ্ছেন। সিটি ভেদে 5 থেকে 6,000 রুপি কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। তবে এই অ্যামাউন্টগুলো যেগুলো আমি এখন শেয়ার করব, এগুলো অবশ্যই পরিবর্তনশীল। কোনো আপডেট আসলে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে জানিয়ে দেব। এছাড়া মান্থলি স্টাইপেন্ড পাচ্ছেন, অর্থাৎ প্রতি মাসে একটি ভাতাও পাচ্ছেন। এর জন্য 18,000, মাস্টার্সের জন্য প্রায় 20,000 এবং পিএইচডির জন্য প্রায় 22,000। অবশ্যই বন্ধুরা, এই তথ্যটা মানে অর্থাৎ এই যে অ্যামাউন্টটা, মাসিক স্টাইপেন্ডের যে অ্যামাউন্টের কথা বললাম, এটা পরিবর্তনশীল। যদি কোনো আপডেট আসে, পরিবর্তন আসে, ইনশাআল্লাহ জানিয়ে দেব। এছাড়া আবেদন করার জন্য কোনো আবেদন ফি নেই, কোনো ব্যাংক ব্যালেন্সেরও দরকার হচ্ছে না। এবং মোস্ট ইম্পর্টেন্ট, সবাই যেটা আমাকে প্রশ্ন করে, ভাইয়া আইএলটিএস লাগবে? না, এখানে আইএলটিএস ছাড়াও আপনি আবেদন করতে পারবেন। যারা ইতিমধ্যে ব্যাচেলর কমপ্লিট করেছেন তারা এমওআই দিয়েও কিন্তু আবেদন করতে পারছেন, এবং এমওআই ছাড়াও অর্থাৎ আইএলটিএস ছাড়াও কিন্তু আপনি আবেদন করতে পারছেন। এটা কিন্তু একটি বড় সুযোগ বলা যেতে পারে। এছাড়াও আরো 3টি সুবিধার কথা বলবো। একটি হচ্ছে থিসিস যখন আপনি করবেন, তখন থিসিসের জন্য আলাদা সুযোগ সুবিধা পাবেন, আলাদা ফ্যাসিলিটিস পাবেন, এবং সর্বোপরি আপনি 5টি বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারতেন। অর্থাৎ একটি স্কলারশিপের অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি 5টি বিশ্ববিদ্যালয় চয়েস করতে পারবেন। সর্বশেষ আপনি প্রদেশ অনুযায়ী কিন্তু ইউনিভার্সিটি চয়েস করতে পারবেন। তো এই হচ্ছে মোটামুটি সুবিধাগুলো। এখন প্রশ্ন আসতে পারে, ভাই এত সুবিধার কথা বললেন, অসুবিধা নেই? নিশ্চয়ই সুবিধার পাশাপাশি অসুবিধাও তো থাকে। আর অসুবিধা জানাটাও জরুরি, কারণ অসুবিধা জানা থাকলে কম্পেয়ার করতে সহজ হয়। প্রথম অসুবিধা হচ্ছে, এখানে যে স্টাইপেন্ডের কথা বলা হচ্ছে বা স্কিমগুলোর কথা বলা হচ্ছে, এগুলো আপনি কিন্তু সাথে সাথেই পাচ্ছেন না। যাওয়ার পর একটি নির্দিষ্ট সময়ের পরে কিন্তু আপনি
পাচ্ছেন। তৃতীয় অসুবিধা হচ্ছে এখানে যে হাউজিং অ্যামাউন্টটা দেওয়া হচ্ছে সেটা কিন্তু খুবই অল্প এবং এটা দিয়ে একটু সার্ভাইভ করাটা একটু চ্যালেঞ্জিং হয়ে যায়। এরপরের অসুবিধাটি হচ্ছে অবশ্যই আপনাকে ডর্মে অথবা ইউনিভার্সিটির হাউজিং আপনাকে থাকতে হবে, আপনি প্রাইভেট অ্যাকোমোডেশনে থাকতে পারছেন না। এরপরের অসুবিধাটি হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স আপনাকেই বিয়ার করতে হচ্ছে এবং সর্বোপরি হচ্ছে এডুকেশন কমপ্লিট করার পর আপনার যদি সেখানে ভিসা ক্যাটাগরি চেঞ্জ না করেন বা সেখানে যদি ফুল টাইম জব বা অন্য কোনো ক্যাটাগরিতে আপনি চেঞ্জ না করেন তাহলে কিন্তু আপনাকে অবশ্যই দেশে ফেরত আসতে হচ্ছে। এই ছিল সুবিধা অসুবিধা নিয়ে কথাবার্তা। আশা করি নিশ্চয়ই এবার কম্পেয়ার করতে পারছেন যে এই স্কলারশিপে আপনার আবেদন করা উচিত নাকি উচিত না। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, আবেদনের যোগ্যতা। প্রথমত হচ্ছে অবশ্যই আপনাকে বাংলাদেশী নাগরিক হতে হবে এবং বাংলাদেশী নাগরিক হলে আপনি জানেন বাংলাদেশের জন্য নির্দিষ্ট আসনও রয়েছে। সো এটা কিন্তু আপনার জন্য একটি বড় বেনিফিটস। তাই অবশ্যই আপনি বাংলাদেশী নাগরিক, তাই এই স্কলারশিপে আপনি আবেদন করতে পারছেন। দ্বিতীয় রিকোয়ারমেন্টটি হচ্ছে বয়সগত রিকোয়ারমেন্ট এবং এটাও খুব ইম্পর্টেন্ট। অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ভাইয়া গ্যাপ নিয়ে কি আবেদন করা যাবে? অবশ্যই গ্যাপ নিয়ে আবেদন করা যাবে। তবে আপনার গ্যাপটা যেন এই বয়সের মধ্যে অর্থাৎ এই রেঞ্জের মধ্যেই থাকে, বয়সের রেঞ্জের মধ্যে থাকে, তাহলে গ্যাপ নিয়েও আবেদন করতে কোনো সমস্যা নেই। আপনার বয়স যদি 18 থেকে 40 এর মধ্যে হয়ে থাকে তাহলে আপনি অনার্স মাস্টার্সে আবেদন করতে পারছেন। তবে বন্ধুরা পিএইচডির ক্ষেত্রে আপনার বয়স যদি 50 এর বেশি হয় তাহলে কিন্তু আবেদন করতে পারছেন না। তার মানে আপনার পিএইচডির জন্য বয়স হতে হবে 50 অথবা এর আগে। রেজাল্টগত একটা রিকোয়ারমেন্ট রয়েছে, হ্যাঁ, এটাও আপনাকে ফুলফিল করতে হবে। তবে এটা খুব বড় ধরনের রিকোয়ারমেন্ট না যে আপনি ফুলফিল করতে পারছেন না। আন্ডার গ্র্যাজুয়েশন প্রোগ্রামে যদি আপনি আবেদন করতে চান অর্থাৎ অনার্সে আবেদন করতে চান, আপনার বিগত রেজাল্ট 60% হলে ভালো, তবে এর নিচেও আবেদন করা যাবে। পোস্ট গ্র্যাজুয়েশন অর্থাৎ মাস্টার্স প্রোগ্রামে যদি আবেদন করতে চান তাহলে আপনার জিপিএ বিগত জিপিএ 2.50 থাকাটা উচিত। আর পিএইচডির ক্ষেত্রেও আপনার ভালো রেজাল্ট অর্থাৎ 2.5 বা এর আশেপাশে রেজাল্ট থাকাটা উচিত। যত যার বেশি ভালো রেজাল্ট তিনি কিন্তু তত বেশি এগিয়ে থাকবেন, এটাই কিন্তু স্বাভাবিক। তবে রেজাল্ট ভালো হলেই যে চান্স পাবো, রেজাল্ট ভালো না হলে যে চান্স পাবো না, ব্যাপারটা কিন্তু এমন না। আপনাকে অবশ্যই প্রতিটা স্টেজে ভালো করতে হবে। আপনার ইউনিভার্সিটি সিলেকশন, সাবজেক্ট সিলেকশন এবং স্টেটমেন্ট অফ পারপাস, এসে সব কিছুতে কিন্তু আপনাকে ভালো করতে হবে। আর এই বিষয়গুলো নিয়ে আপনার মধ্যে যদি ভয় কাজ করে সঠিক হবে কিনা এটা নিয়ে চিন্তা করছেন, তাহলে কিন্তু আমাদের পেইড মেন্টরশিপের মাধ্যমে আপনি আবেদন করতে পারেন। এরপরের রিকোয়ারমেন্টটি যারা এমবিএতে আবেদন করবেন তাদের কিন্তু অবশ্যই জিমেট থাকতে হবে। পাশাপাশি অনেকেই ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে আবেদন করতে আগ্রহী হন বিভিন্ন ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলোতে। তাদের জন্য যদি আপনি অনার্সে আবেদন করতে চান, এইচএসসির পরে অনার্সে, সেক্ষেত্রে আপনার এইচএসসি লেভেলে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ সাবজেক্টটি আপনার থাকতে হবে। আর যদি বায়োলজি রিলেটেড সাবজেক্টে আবেদন করতে চান তাহলে আপনার এইচএসসি লেভেলে অবশ্যই বায়োলজি সাবজেক্টটি থাকতে হবে। পাশাপাশি যারা পিএইচডিতে আবেদন করবেন তাদের রিসার্চ প্রপোজালও দরকার হবে এবং সর্বোপরি আপনাকে ফিজিক্যালি ফিট থাকতে হবে। এবার আসি দ্বিতীয় গুরুত্বপূর্ণ অংশ, সেটি হচ্ছে ডকুমেন্টস। ডকুমেন্টসটা অনেক ইম্পর্টেন্ট। একবার ডকুমেন্টস যদি আপনি রেডি করতে পারেন তাহলে শুধু আইসিসিএন না, যে কোনো স্কলারশিপে আপনি আবেদন করতে পারছেন। প্রথম ডকুমেন্টস পাসপোর্ট দিয়ে আপনাকে আবেদন করতে হবে। দ্বিতীয় ডকুমেন্টস হচ্ছে আপনার সার্টিফিকেট, মার্কশিট প্রয়োজন হবে। অনেকেই প্রশ্ন করেন যে ভাইয়া আমার কাছে তো এই মুহূর্তে আমরা মাত্র এইচএসসি কমপ্লিট করেছি, মাত্র রেজাল্ট হাতে রয়েছে, সার্টিফিকেটটা হাতে আসেনি, তাহলে কি আমি আবেদন করতে পারবো? হ্যাঁ, আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই প্রফেশনাল সার্টিফিকেট দিয়ে আপনি আবেদন করতে পারছেন। আর এছাড়া যারা অনার্স মাস্টার্সে রয়েছেন তারাও কিন্তু প্রফেশনাল সার্টিফিকেট দিয়ে আবেদন করতে পারবেন। তৃতীয় যে ডকুমেন্টসটি প্রয়োজন হবে, আপনার একটি পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন হবে, রেফারেন্স লেটার 2টি। অনেকেই প্রশ্ন করেন ভাইয়া রেফারেন্স লেটার আমি কোথা থেকে নেব? আপনার প্রিভিয়াস যে ইনস্টিটিউশন রয়েছে বা প্রতিষ্ঠান রয়েছে বা ইউনিভার্সিটি বা কলেজ রয়েছে সেখান থেকে 2জন শিক্ষকের কাছ থেকে নিলেই হবে। এছাড়া 500 ওয়ার্ডের একটি এসে আপনাকে লিখতে হবে। আর এক্ষেত্রে আরেকটি কথা জানিয়ে রাখি, সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় অনুযায়ী, অর্থাৎ আপনি যে বিশ্ববিদ্যালয়টি সিলেক্ট করছেন সেই বিশ্ববিদ্যালয়ে পার্টিকুলার সাবজেক্টের কিন্তু আলাদা রিকোয়ারমেন্ট থাকতে পারে। ভালো ভালো র্যাঙ্কড যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেখানে কিন্তু অনেক সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু আইএলটিএসও চায়। সেক্ষেত্রে আইএলটিএস এর অল্টারনেটিভ এমওয়াই দিয়ে আবেদন করা যাবে কিনা সেটাও চেক করে নেবেন। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আইএলটিএস এর প্রয়োজন হয় না। তবে আপনি যে ইউনিভার্সিটি বা যে সাবজেক্টটাই চয়েস করেন না কেন তাদের রিকোয়ারমেন্টটা চেক করার অনুরোধ করছি। এছাড়াও প্রয়োজন হবে ইউনিক আইডি। অনেকেই প্রশ্ন করতে পারেন ভাই ইউনিক আইডি কি? পাসপোর্ট ছাড়া অন্য কোনো আইডেন্টিফিকেশন, সেটা হতে পারে আপনার জন্ম নিবন্ধন অথবা এনআইডি। এছাড়াও প্রয়োজন হবে ফিটনেস ফর্ম, অর্থাৎ আপনার হেলথ সার্টিফিকেটের একটা প্রয়োজন হবে। প্রশ্ন আসতে পারে ভাই এটা কিভাবে করব? এটার জন্য আলাদা একটি ফরম্যাট রয়েছে যা আইসিসি এর ওয়েবসাইটেও দেওয়া রয়েছে, সুবর্ণ জয়ন্তী স্কলারশিপের ওয়েবসাইটেও দেওয়া রয়েছে। এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া এটা আমি কিভাবে তৈরি করব? প্রথমত হচ্ছে ওয়েবসাইট থেকে ফর্মটি ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর এটা আপনার কাছাকাছি থাকা যে কোনো এমবিবিএস ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। এখানে কিছু টেস্টের কথা উল্লেখ করা হয়েছে এবং সেই টেস্ট অনুযায়ী আপনাকে তিনি সাজেস্ট করবেন এবং তিনি যে প্রেসক্রাইবড করবেন সেই প্রেসক্রিপশনটা নিয়ে আপনাকে যে কোনো ডায়াগনস্টিক সেন্টারে
চলে যেতে হবে এবং সেখান থেকে সেই টেস্টগুলো করিয়ে আনতে হবে। করিয়ে আনার পর রেজাল্ট সহ ডাক্তারবাবুর সাথে আপনি দেখা করবেন। সে এটা দেখে আপনার ওই ফর্মের নির্দিষ্ট অংশ সে পূরণ করে দিবেন বা সেটা তিনি কনফার্ম করে দিবেন এবং পাশাপাশি ওনার সিল, সই এবং ডেট উনি অবশ্যই দিয়ে দিবেন এবং সেটা স্ক্যান করে আপনাকে আপলোড করে দিতে হবে। এছাড়াও সর্বশেষ আপনার যদি কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থেকে থাকে, কোনো অভিজ্ঞতার কাগজপত্র থেকে থাকে, কোনো এক্সট্রা যোগ্যতা থেকে থাকে, অবশ্যই সেগুলো আপনি উল্লেখ করতে পারেন। এগুলো কিন্তু আপনার প্রোফাইলকে অনেক বেশি ভারী করবে। অনেকেই প্রশ্ন করেন যে ভাইয়া এই ডকুমেন্টসের কথা বললেন, এই ডকুমেন্টসগুলোর কি সত্যায়িত করার প্রয়োজন রয়েছে? না, সত্যায়িত করার প্রয়োজন নেই। এগুলো স্ক্যান করে আপলোড করতে হবে। এবারে আমরা আবেদন নিয়ে কথাবার্তা বলি। বন্ধুরা, আবেদন করার বেশ কয়েকটি ধাপ রয়েছে। আবেদন করতে হবে অনলাইনে। আমি ধাপে ধাপে আলোচনা করছি। ধাপগুলো অনুসরণ করলে আপনি নিজেই আবেদন করতে পারবেন। প্রথম কাজ, এবং এটা আবেদন করার আগেই আপনাকে এই কাজটা করতে হবে, সময় নিয়ে এই কাজটা করতে হবে, সেটি হচ্ছে ইউনিভার্সিটি এবং সাবজেক্ট চয়েস করতে হবে। অর্থাৎ আপনি ওয়েবসাইটগুলো ভালো করে দেখবেন, খুঁজবেন আপনার ব্যাকগ্রাউন্ড অনুযায়ী কোন সাবজেক্টটা আপনার জন্য ভালো হয়, সেই সাবজেক্ট এবং ইউনিভার্সিটি আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আপনি লিখে রাখলেন বা নোট ডাউন করে রাখলেন, কারণ আবেদনের সময় সেটা প্রয়োজন হবে। অনেকেই প্রশ্ন করেন ভাইয়া কিভাবে আমি এই সাবজেক্ট এবং ইউনিভার্সিটি চয়েস করব? অবশ্যই আপনার ব্যাকগ্রাউন্ড অনুযায়ী আপনার রেজাল্ট যদি ভালো থাকে তাহলে এমন র্যাঙ্কড ইউনিভার্সিটিও দেখতে পারেন। আপনার রেজাল্ট যদি মোটামুটি লেভেলের হয় তাহলে মিড রেঞ্জের ইউনিভার্সিটিগুলো দেখতে পারেন। লোকেশনটা দেখবেন যে লোকেশনটা কোথায়। টপ সিটিগুলোতে অবশ্যই ডিমান্ড বেশি থাকে, সেখানে চান্স পাওয়াটা কিন্তু চ্যালেঞ্জিং হয়ে যায়। চান্সের জন্য আপনি এই বিষয়গুলো, ফ্যাক্টরগুলো মাথায় রেখে যদি চিন্তাভাবনা করেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই সিলেক্ট করতে পারবেন এবং আপনার চান্সও ইনশাল্লাহ হয়ে যাবে। এটা ছিল প্রথম ধাপ, ইউনিভার্সিটি এবং সাবজেক্ট সিলেকশন। দ্বিতীয় ধাপ, ডকুমেন্টস যেগুলোর কথা বললাম এগুলো আপনি রেডি করে ফেলবেন, মানে স্ক্যান করে সব ডকুমেন্টস লিস্ট অনুযায়ী আপনার একটা ফোল্ডার করে তৈরি করে রাখবেন। এবারে তৃতীয় স্টেপ হচ্ছে আবেদন করতে হবে। আবেদন করার জন্য প্রথমেই যে কাজটি করতে হবে, আপনাকে সুবর্ণ জয়ন্তী স্কলারশিপের যে ওয়েবসাইট রয়েছে সেখানে আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর অটোমেটিকভাবে আপনাকে আইসিসিআর এর যে মেইন ওয়েবসাইট রয়েছে সেখানে আপনাকে নিয়ে যাবে এবং নিয়ে যাওয়ার পর যে আপনার বেসিক যে ইনফরমেশনগুলো রয়েছে বা অন্যান্য যে রিকোয়ারমেন্টগুলো রয়েছে সেগুলো পূরণ করে আপনাকে আবেদন করতে হবে। আবেদন করার পর আবেদনটি সাবমিট হওয়ার পর কর্তৃপক্ষ আপনার স্কলারশিপে কর্তৃপক্ষ আপনার ডকুমেন্টসগুলোকে যাচাই বাছাই করবে। তারা একটি শর্ট লিস্ট করবে এবং আপনাকে মেল দিয়ে জানিয়ে দিবে যে আপনি প্রাথমিকভাবে সিলেক্টেড হয়েছেন এবং এরপর আপনাকে ভাইবা এবং লিখিত পরীক্ষাও দিতে হবে। পরীক্ষাতে মূলত হচ্ছে ইংরেজির দক্ষতাটাই মূলত দেখা হয় এবং ভাইবাতে আপনি আপনার যে মোটিভেশন, কেন আপনি ইন্ডিয়াতে পড়াশোনা করতে যাচ্ছেন, কেন এই স্কলারশিপটি আপনাকে দেওয়া উচিত, আপনার ব্যাকগ্রাউন্ড অনুযায়ী কতটুকু সাবজেক্ট আপনার মিল রয়েছে এবং দেশে ফেরত আসার পর কিভাবে আপনার সেক্টরে আপনি ডেভেলপমেন্ট করবেন, এই বিষয়গুলো কিন্তু সেখানে আপনাকে বলতে হবে। অনেকেই পরীক্ষা নিয়ে চিন্তিত থাকেন, ভাইয়া পরীক্ষাটা কেমন হবে, কি প্রশ্ন আসবে? এটা সম্পূর্ণ নির্ভর করছে এম্বাসির উপর। তবে বিগত বছরগুলোতে আমরা দেখেছি 30 থেকে 50 নাম্বারের মতো এই পরীক্ষাটি হয়ে থাকে। 3 থেকে 5টি টপিক দেওয়া হয় এবং এই টপিকের উপর আপনাকে লিখতে হবে। পরীক্ষাটি হয়ে যাওয়ার পর 2-1 সপ্তাহের মধ্যেই বা 2 থেকে 3 সপ্তাহের মধ্যে কিন্তু আপনার ভাইবা অনুষ্ঠিত হবে। ভাইবাতে আপনার মোটিভেশনের উপরই কোশ্চেন করা হয় এবং আপনার লক্ষ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও প্রশ্ন করা হবে এবং ভাইবাটি 8 থেকে 10 মিনিটের মধ্যে হয়ে থাকে। এবং সর্বশেষ ধাপ, সেটি হচ্ছে আপনি যদি সিলেক্টেড হয়ে যান তাহলে আপনি পরবর্তীতে ভিসা এবং অন্যান্য কাজের জন্য অ্যাপ্লাই করতে হবে এবং এই জন্য দূতাবাস আপনাকে, অর্থাৎ ভারতীয় দূতাবাস আপনাকে সম্পূর্ণ সহযোগিতা করবে। বন্ধুরা, সর্বশেষ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ডেডলাইন। বন্ধুরা, এটা হচ্ছে ভারতীয় হাই কমিশন ঢাকা বাংলাদেশের ওয়েবসাইট। এখানে বিস্তারিত একটি প্রেস রিলিজ প্রকাশিত হয়েছে এবং সেখানে বলা হয়েছে 27/2/2026 অর্থাৎ 27শে ফেব্রুয়ারি থেকে এর আবেদন কার্যক্রমটি শুরু হবে, অর্থাৎ পোর্টাল ওপেন হবে এবং এটা চলবে আগামী 15ই এপ্রিল পর্যন্ত। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা আইসিসিআর স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত ধারণা নিলাম। আশা করি তথ্যগুলো আপনাদের কাজে আসবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।